চতুর্থ অধ্যায় থেকে আসা বাবার দ্রবণ রিলেটেড সিলেট বোর্ড 2023 সালের যে সৃজনশীলটা ছিল এটার সলিউশন করব। চলো দেখো, এখানে আমাদের এই উদ্দীপকের আলোকে আমরা ক খ ঘ ঘ সবগুলা প্রশ্নের সলিউশন করব। ফার্স্টে দেখো, পানির আয়নিক গুণফল কাকে বলে এটা আমরা একটু শিখে ফেলি। দেখো, পানির আয়নিক গুণফলের যে সংজ্ঞাটা একটু মুখস্থ করে ফেলো। নির্দিষ্ট তাপমাত্রায় বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ও হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার গুণফল ধ্রুবক, এই গুণফলকে আয়নিক গুণফল বলা হয়। একটু যদি আমি একটু ব্যাখ্যা করি তাহলে কি হয় দেখো, পানির আয়নিক গুণফলকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়, আর এটা সমান হলো তোমার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা গুণন হলো হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। তো এই কথাটাই কিন্তু এই সংজ্ঞায় বলা আছে, জাস্ট যে পানিতে যে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন আছে এদের যে ঘনমাত্রার গুণফল, এটা একটা ধ্রুব রাশি। এই ধ্রুবটার নামই কি বলো? পানির আয়নিক গুণফল। আর এটার মানটা একটু মাথায় রাখতে পারো, এমসিকিউ এর জন্য কাজে লাগবে। 1.0 গুণন 10⁻⁻14, এটা একটু মাথায় রাখবা। এটা হলো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বলো? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এখন চলো আমরা আরেকটা প্রশ্নের সলিউশনে চলে যাই। এখন চলো আমরা এই খ নাম্বারে সলিউশন করি। খ নাম্বারে কি বলছে দেখো, রাসায়নিক সাম্যাবস্থা গতিশীল ব্যাখ্যা করো। তো ফার্স্টে তোমাকে বুঝতে হবে যে আসলে রাসায়নিক সাম্যাবস্থাটা কি, এটা কেন গতিশীল, এটা বেসিকটাকে বুঝতে হবে। বেসিকটা বোঝার পর তুমি দেখো এখানে নোট করে দেওয়া আছে, যা সেটুকু নোট করে ফেলবা, তাহলে উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে বেসিকটা কি স্যার? দেখো, আমরা একটা উপমুখী বিক্রিয়া বিবেচনা করি, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন। তোমরা জানো এটা হলো একটা উপমুখী চিহ্ন। এই দুটো বিক্রিয়া করে উৎপন্ন করবে হচ্ছে অ্যামোনিয়া। তো 2 অণু অ্যামোনিয়া তৈরি হয়, সমতাকরণের জন্য এখানে 3 দিতে হবে। তো আপাত দৃষ্টিতে তোমার মনে হবে যে উপমুখী বিক্রিয়ায় মনে হয় বিক্রিয়াটা থেমে গেছে, বিক্রিয়া এবং উৎপাদ কোনো ধরনের বিক্রিয়া করতেছে না। আসল ঘটনা হলো এই সাম্যাবস্থায় যে পরিমাণ বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদে পরিণত হবে, সমপরিমাণ উৎপাদ আবার ভেঙে বিক্রিয়কে রূপান্তরিত হবে। তুমি মনে করো এটা কথার কথা 5 লিটার বিক্রিয়ক বিক্রিয়া করে উৎপাদ তৈরি করলো, তো তারপরে আবার কি করবে, উৎপাদ মনে করো সেম পরিমাণ বিয়োজিত হয়ে আবার বিক্রিয়কে রূপান্তরিত হবে। তাহলে এখান থেকে বিক্রিয়ক থেকে যে পরিমাণ উৎপাদ তৈরি হয়, উৎপাদ থেকে যদি সমপরিমাণ বিক্রিয়ক তৈরি হয়, তাহলে কি পরিবর্তনটা তুমি বুঝতে পারবা? তুমি বুঝতে পারবে না। তোমার কাছে মনে হবে বিক্রিয়াটা থেমে গেছে, কিন্তু আসলে বিক্রিয়ক যে পরিমাণ উৎপাদিত পরিণত হচ্ছে, সমপরিমাণ উৎপাদ আবার বিক্রিয়কে রূপান্তরিত হয়ে যাচ্ছে, বিয়োজিত হয়ে যাচ্ছে। এর জন্য বিক্রিয়াটা গতিশীল আছে, কিন্তু তোমার কাছে মনে হবে বিক্রিয়াটা গতিশীল না। এইখানে তাই লেখা আছে। দেখো, কোনো উভধর্মী বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়ার হার ও পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হলেই বিক্রিয়াটি সাম্যাবস্থায় উপনীত হয়। আপাত দৃষ্টিতে সাম্যাবস্থায় বিক্রিয়াটিকে স্থির মনে হলেও প্রকৃতপক্ষে বিক্রিয়াটি গতিশীল। এ অবস্থায় একক সময়ে যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়, ওই একই সময়ে উৎপাদেরও একই পরিমাণ বিক্রিয়কে পরিবর্তন হয়। এর জন্যই রাসায়নিক সাম্যাবস্থা গতিশীল। বুঝছো তো? এখন আসো পরের প্রশ্নে চলে যাই। এখন চলো আমরা এই গ নাম্বারে সলিউশন করি। গ নাম্বারে কি বলছে, উদ্দীপকের এ পাত্রের দ্রবণের পিএইচ নির্ণয় করো। দেখো, এই পাত্রের মধ্যে দেখো আমাদের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে, এটা একটা ক্ষার। এটার দেখো 30 ml দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে এবং কেবির মান দেওয়া আছে। এখন এ পাত্রের আমাদের পিএইচ বের করতে বলছে। কি বলো? পিএইচ বের করতে বলছে। তোমরা জানো ক্ষারগুলার সাধারণত ফার্স্টে পিওএইচ বের করতে হয়। ক্ষারগুলার কি বের করতে হয়? পিওএইচ বের করতে হয়। তাহলে ক্ষারগুলার পিওএইচ বের করার সূত্র কি বলো? পিওএইচ সমান হলো মাইনাস লগ অফ এই হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। এখন এটার ঘনমাত্রাটা দিয়ে দিতে পারলে তোমার ম্যাথটার সলিউশন হয়ে যাবে। এখন আসো, এখানে কিন্তু তোমাকে প্রলুব্ধ করার জন্য একটা ঘনমাত্রা অলরেডি দেওয়া আছে। এখন এই ঘনমাত্রা যদি এই জায়গায় বসাও সরাসরি, তাহলে কিন্তু শূন্য পাবা, মানে অঙ্কটা হবে না। তাহলে স্যার কি করতে হবে? যেহেতু এটা একটা দুর্বল ক্ষার, এর জন্য আমাদের ওএইচ বের করার জন্য আলাদা একটা সূত্র আমরা ফলো করব। এখন আসো আমরা এই হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাটা বের করব। কিভাবে ঘনমাত্রা বের করতে হয়? কেবি দেওয়া থাকলে এটা বোঝার চেষ্টা করো। কেবি গুণন সি, এটাই হলো মূল সূত্র। হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কিভাবে বের করবো আমরা? যদি দুর্বল ক্ষার হয়, কেবি গুণন সি।
তাহলে দেখো কেবির মানটা কত দেখো 1.9 গুণন 10⁻⁵ আর গুণ সি এর ভ্যালু কত দেখো যে এই গণমাত্রাটা দিয়ে দেবো 0.001। এরপর তুমি জাস্ট ক্যালকুলেশনটা করে ফেলো, দেখো কত সহজে ম্যাথটা হয়ে যায়। দেখো এটা ক্যালকুলেশন করলে যে মান পাই তা হলো 0.00137 আর গণমাত্রা রাখো কি বলো মোলার। তাহলে জাস্ট এই সূত্রের মধ্যে তুমি ওই মানটা বসাই ফেলো, তাহলে কি হয় বলো 0.0000137। তাহলে এটা সলিউশন করলে যে মান পাবা তা হলো 3.86। কি বলো 3.86। এটা হলো আমাদের পিওএইচ, কিন্তু পিএইচ বের করতে বলছে। তো পিএইচ কীভাবে বের করা যায় তোমরা আরেকটা সূত্র জানো, পিএইচ প্লাস পিওএইচ সমান কি বলো 14। তাহলে দেখো আমার অলরেডি পিওএইচ বের হয়েছে, তাহলে পিএইচ যদি আমরা বের করতে চাই তাহলে ওই পাশে গেলে জাস্ট 14 থেকে কি বিয়োগ করে দিবা বলো পিএইচ বিয়োগ করে দাও। তাহলে 14 বিয়োগ কত বলো 3.86। তাহলে জাস্ট এই মানটা একটু বিয়োগ করে দাও, হয়ে গেল। তাহলে যে মান আসতেছে 10.13, 10.13 এটাই হলো অ্যান্সার। এটা কি বলো অ্যান্সার। তার মানে তুমি একটু সতর্কতা অবলম্বন করবা, তা হলো যে দুর্বল ক্ষারের যদি পিওএইচ বের করতে বলে বা পিএইচ বের করতে বলে তাহলে এই গণমাত্রাটা সরাসরি ব্যবহার করা যাবে না। তাহলে এটা কিভাবে ব্যবহার করতে হবে, এটাকে জাস্ট আমরা এই সূত্র ফলো করে আগে এটার গণমাত্রা বের করব, তারপর এই সূত্রে দেওয়ার পরে আমরা পিওএইচ এর মান পাবো, এরপর আমরা আরেকটা সূত্র ব্যবহার করে লাস্টে অ্যান্সারটা বের করে ফেলবো। যারা এই পর্যন্ত ক্লাসটা দেখলে তারা একটু বুড়ো আঙ্গুল মেরে দাও, বুড়ো আঙ্গুল বুঝছো তো, লাইক করে ফেলো। যারা তোমরা সাবস্ক্রাইব করো না একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে ফেলো। চলো আমরা পরের অঙ্কে চলে যাই। এখন চলো এই গণাবারে সলিউশন করে ফেলি। গণাবার কি বলছে দেখো, উদ্দীপকের এ ও বি পাত্রের মিশ্রিত দ্রবণের ব্যবহার কি আছে কি ব্যাখ্যা করো। তার মানে এটা হচ্ছে এ আর বি যখন আমরা একত্রে মিশ্রিত করব তখন আমাদের যে সলিউশনটা তৈরি হবে তা যদি বাফার দ্রবণ হয় তাহলে বাফার দ্রবণের ক্রিয়া আছে কিনা সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে। আর তোমরা জানো যদি সেই দ্রবণটা বাফার দ্রবণ হয় তাহলে সেখানে তুমি অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচ এর কোনো পরিবর্তন হবে না। এটাই আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করব। তাহলে দেখো এ পাত্রে আমাদের কি দেওয়া আছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর বি পাত্রে কি দেওয়া আছে HCl। দেখো তুমি এই ধরনের সৃজনশীল করার সময় ফার্স্ট যে জায়গায় তুমি লক্ষ্য করবা, দেখো সে দুইটার ঘনমাত্রা সমান দেওয়া আছে কিনা। ঘনমাত্রা কিন্তু সমান দেওয়া নাই। তাহলে ঘনমাত্রা যদি সমান দেওয়া না থাকে তাহলে তোমার ফার্স্টের কাজ হলো এগুলারকে তুল্য দ্রবণ তৈরি করে ফেলা। কি দ্রবণ তৈরি করে ফেলা? তুল্য দ্রবণ। এখন আসো তুল্য দ্রবণ কিভাবে তৈরি করে সেটা আমরা দেখব। দেখো আমরা এ পাত্রের দ্রবণের ক্ষেত্রে কাজ শুরু করব। এই যে এ পাত্রের দ্রবণের ক্ষেত্রে আয়তন কত বলো 30 ml, তাই লেখা হয়েছে 30 ml। এরপর দেখো ঘনমাত্রা কত 0.001 মোলার, তাই লেখা আছে 0.001 মোলার। এটা হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। কি হাইড্রোক্সাইড বলো? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। কিভাবে তুল্য দ্রবণ তৈরি করে একটু বুঝে রাখো। জাস্ট এই যে আয়তনটা আছে না, এই আয়তনটা দিয়া তুমি যে এইখানে যে ঘনমাত্রাটা আছে এটাকে জাস্ট গুণ দিয়ে ফেলো, তাহলে 30 গুণন কি বলো ঘনমাত্রা কত 0.001। এরপর ব্রেকেট দিয়ে এখানে ml লিখে ফেলো এবং এখানে ডাইরেক্ট 1 মোলার হবে, কিন্তু 100% এখানে 1 মোলার লিখতে পারবা। এটা করার জন্যই কিন্তু আমরা তুল্য দ্রবণ তৈরি করলাম। আবার বিষয়টা বোঝো, দেখো কিভাবে তুল্য দ্রবণ তৈরি করে। জাস্ট আয়তনটাকে ঘনমাত্রা দিয়ে গুণ করে দিবা, আয়তনটাকে ঘনমাত্রা দিয়ে গুণ করে দিবা। ব্রেকেটের পরে ml লিখবা, এখানে যা লেখা আছে মিলিলিটার মিলিলিটার লিখছি। এরপর তুমি ডান পাশে 101 মোলার লিখে ফেলবা। আমি কিন্তু তাই লিখে ফেলছি। তুমি যদি খালি তুল্য দ্রবণ বিষয়টা বোঝো এই অঙ্কগুলো একদম পানি, তুমি বিলিভ করো একদম পানি। চলো করে ফেলি। এরপর এখানে একটা সমান লাগাও, এরপর এটাকে গুণ করে ফেলো 30 গুণন 0.001। তাহলে কি মান আসলো বলো 0.03 ml 1 মোলার কি বলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। এরপর আসো আমরা অনুরূপভাবে কি কাজটা করব। দেখো বি পাত্রের দ্রবণের ক্ষেত্রে আমরা তুল্য দ্রবণ তৈরি করে ফেলবো। দেখো বি পাত্রে কত ml সলিউশন দেওয়া আছে 15 ml, তাই লেখা আছে দেখো যে 15 ml 0.001 মোলার। দেখো 1 গুণন 10⁻⁴ মানে হলো এই মান। এত মোলার HCl দ্রবণ সমান আমরা কি লিখতে পারি বলো, এটা সমান কি লিখবো বলো
জাস্ট 15 গুণন 0.0001, এটা দিয়ে আমরা গুণ দিয়ে এখানে মিলিলিটার লিখে ফেলবো আর 100% 1 মোলার লিখে ফেলবো। সলিউশনটা কি বলো? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, সরি এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড না, 1 মোলার HCl দ্রবণ হয়ে যাবে। এখন আসো এটাকে আমরা গুণ করলে কি মান হয় এটাই দেখব। (0.0015 ml 1 মোলার HCl দ্রবণ। এখন আসো অলরেডি কিন্তু আমরা দুইটা পাত্রের কি করছি, আমরা ঘনমাত্রা কিন্তু সমান করে ফেলছি। ঘনমাত্রা সমান করার পর তুমি যে কাজটা করবা তা হলো এই দুটা পাত্রের মধ্যে বিক্রিয়া ঘটাবা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর HCl এর মধ্যে বিক্রিয়া ঘটাবা। তাহলে A ও B মিশ্রণের সংঘটিত বিক্রিয়াটা কি হয় সেটাই আমরা দেখব। দেখো A প্লাস B মিশ্রণের সংঘটিত বিক্রিয়া, তাহলে প্রথমে তুমি লিখে ফেলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস কি বলো HCl। দেখো এই বিক্রিয়া থেকে আমাদের উৎপন্ন হবে হলো অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস কি বলো প্লাস উৎপন্ন হবে হলো পানি। এখন যে কাজটা তুমি করবা প্রাথমিক আয়তন, দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের প্রাথমিক আয়তন কিন্তু এটা লিখতে হবে, কারণ আমরা এটাকে অলরেডি কনভার্ট করে ফেলছি, তুল্য দ্রবণে কনভার্ট করে ফেলছি। তাহলে 0.03 ml এটা লিখে ফেলো। এরপর দেখো ঘনমাত্রাটা 1 মোলার, এখানে লিখে দিলেও হবে না লিখে দিলেও হবে। এরপর HCl এর আয়তন এটা লিখে ফেলো, 0. কত বলো 0015 ml। প্রাথমিক অবস্থায় অ্যামোনিয়াম ক্লোরাইডও শূন্য, পানিও শূন্য। এরপর তুমি যখন সাম্য অবস্থা লিখবে, এটা কিন্তু আমরা প্রাথমিক অবস্থায় আয়তন কিন্তু এটা লিখছি। এখন আসলে আমরা সাম্য অবস্থায় আয়তনটা কিভাবে লিখতে হয় এটা দেখো। সাম্য অবস্থায় আয়তন লেখার জন্য তুমি জাস্ট একটু বেসিক মাথায় রাখবা। দেখো এই দুটার মধ্যে যেটা ছোট হবে, এই দুই জায়গায় যা লিখবা যার মধ্যে যেটা ছোট হবে ওইটা জাস্ট দুটা থেকে বিয়োগ করে দিবা। তাহলে 0.03 বিয়োগ লিখবো কত বলো 0.0015। বুঝছো? এটা কিন্তু ভালো করে বুঝতে হবে। তাহলে দেখো এটার থেকে যদি এইটাই বিয়োগ দাও, এটা থেকে যদি এইটাই বিয়োগ দাও, তাহলে কি হয়ে যাবে? ডাইরেক্ট বলো শূন্য হয়ে যাবে। আর এটা যেহেতু বিয়োগ করছো, এটার পরিমাণ অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে 0.0015। এটা উৎপন্ন হবে সমপরিমাণ 0.0015 ml। কি বলো ml, এগুলো হলো মিলিলিটার লিখে দিবা। তাহলে একটু লক্ষ্য করো, দেখো তো এটার থেকে যদি এটা বিয়োগ দেই কত হয় 0.03, তাহলে উৎপন্ন হবে তোমার হলো 0.0285 ml। এখন আসো এই ধরনের যে সলিউশনের অঙ্কগুলা বা দ্রবণের যে অঙ্কগুলা কয়েকটা প্রসেসে করা যায়, 2-3টা প্রসেসে করা যায়। তবে তুমি যদি এই ক্লাসটা সত্যিকারই মনোযোগ সহকারে দেখো, তোমাকে একটা A to Z কমপ্লিট ক্লাস করে দিচ্ছি, তুমি এটা শুধু মাথায় রাখবা আর যে কোনো সৃজনশীল আসলে তুমি এভাবে অ্যান্সার করতে পারবা। তাহলে বেশি ঘাটাঘাটি করার দরকার হবে না, যে কোনো বাবার দ্রবণ আসবে আর তুমি খালি দুমদারাক্কা ছক্কা মারবা। ওয়েট অ্যান্ড সি। চলো দেখো এখন আমরা যে কাজটা করব তা হলো, আমাদের যেহেতু এটা ক্ষারীয় বাবার দ্রবণ, কিভাবে বুঝলাম এটা বোঝার চেষ্টা করো। দেখো ক্ষারীয় বাবার দ্রবণ বুঝলাম হচ্ছে আমরা এই সিস্টেমে, ক্ষারীয় বাবারটা আমরা এই সিস্টেমে বুঝছি। দেখো এইখানে কি অবশিষ্ট আছে বলো, এখানে অবশিষ্ট আছে হলো ক্ষার, আর এখানে কি উৎপন্ন হয়েছে বলো তো লবণ। তাহলে একটা মিশ্রণের মধ্যে যদি একটা দুর্বল ক্ষার থাকে এবং ওই ক্ষারের লবণ থাকে, তাহলে যে মিশ্রণটা তৈরি হয় তার নাম হলো ক্ষারীয় বাবার দ্রবণ। কি বাবার দ্রবণ? ক্ষারীয় বাবার দ্রবণ। আর তাহলে দেখো এটা হলো একটা ক্ষারীয় বাবার দ্রবণ। এখন ক্ষারীয় বাবার দ্রবণের পিওএইচ কিভাবে বের করতে হয় তাই দেখো। পিওএইচ সমান হলো তোমার পিকেবি প্লাস লিখবা হলো লগ, উপরে সবসময় লিখবা লবণের ঘনমাত্রা। কার ঘনমাত্রা বলো? লবণের ঘনমাত্রা। আর এটা যেহেতু ক্ষারীয় বাবার দ্রবণ, এর জন্য নিচে লিখবা হলো ক্ষার। যদি অম্লীয় বাবার দ্রবণ হইতো উপরে লবণই থাকতো, নিচে কিন্তু জাস্ট আমরা অ্যাসিড লিখে দিতাম। এটা একটু মাথায় রাখবা। তাহলে ক্ষারীয় বাবার দ্রবণের পিওএইচ বের করার সূত্র কি? পিওএইচ সমান পিকেবি প্লাস লগ লবণের ঘনমাত্রা বাই ক্ষারের ঘনমাত্রা। এখন আসো এই লবণের ঘনমাত্রাটা কিভাবে বের করতে হয় সেটাই আমরা দেখবো। এখন আমরা লবণের ঘনমাত্রাটা বের করব।
দেখো লবণের ঘনমাত্রাটা কিভাবে বের করে একটু দেখো। তো আমরা লবণের ঘনমাত্রা যখন বের করব তখন লিখব লবণ, এটা একটা ঘনমাত্রা সাইন দিয়ে ফেলো, এরপর যা সূত্রটা লিখে ফেলো S1 B1 কি বলো B2 বা শুধু বি লিখলেও হবে। এখন আসো S1 কি, S1 হলো যে লবণের ঘনমাত্রা, আর B1 কি বলো এই যে উৎপন্ন লবণের আয়তন। দেখো যে এটা দেওয়া আছে অলরেডি যে B1 কিন্তু এটাই। এখন আসো ঘনমাত্রা S1টা কি, এটা একটু বেসিক বুঝতে হবে। দেখো আমরা যখন তুল্য দ্রবণ তৈরি করলাম, দেখো দুটার ঘনমাত্রা কিন্তু 1 মোলার ছিল। তার মানে ক্ষারের ঘনমাত্রা 1 মোলার ছিল এবং অ্যাসিডের ঘনমাত্রা 1 মোলার ছিল। এর জন্য এখান থেকে যে লবণটা তৈরি হবে ওইটার ঘনমাত্রা হলো 1 মোলার। তাহলে এখন আসো আমরা সেই কাজটাই করে ফেলি। তাহলে সমান দিয়ে ফেলো, সমান দেওয়ার পর S1 এর মান কি বলো 1, আর B1 কোনটা, B1 হলো 0.0015। এখন আসো B2 মানে কি টোটাল আয়তন, এই দুইটা মিশ্রণের যে টোটাল আয়তন সেটা আমরা লিখব। এখন সেই টোটাল আয়তনটা কিভাবে লিখবো সেটা একটু বোঝার চেষ্টা করো। দেখো আমরা কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আয়তনটা প্রাথমিক অবস্থায় কত পাইছিলাম একটু দেখো। এই যে দেখো প্রাথমিক অবস্থায় কিন্তু এর আয়তন পাইছিলাম 0.03 ml, এবং এটা কিন্তু তুল্য দ্রবণের আমরা আয়তনটা নিচ্ছি। এরপর দেখো আমাদের HCl এর আয়তন কত ছিল 0.0015। এখন জাস্ট এর দুটো যোগ করে আমি জাস্ট বসাই দেবো। তাহলে দুটো যদি যোগ করি তাহলে কি হয় বলো, 0.03 যোগ হলো তোমার 0.0015। তাহলে টোটাল আয়তনটা আসতেছে হলো তোমার 0.0315। এটা কি তুমি আরেকভাবেও নিতে পারতা, সেটা কিভাবে সেটা একটু শুইনা রাখো জাস্ট। সেক্ষেত্রে তোমার যে কাজটা করতে হতো তা হলো দেখো যেখানে বিয়োগ করার পর যে আয়তন পাইছিলে এ আয়তন যোগ এ আয়তন যোগ এ আয়তন, তিনটা যোগ করলেও কিন্তু একই মান আসবে। আমি যেভাবে শিখেলাম জাস্ট তুল্য দ্রবণে যে আয়তনটা হয় ওইটা নিয়ে নিবা, তাহলে অঙ্কটা একদম ইজিলি ভাবে হয়ে যাবে। আর এখানে যোগ বিয়োগের সময় উল্টা পাল্টা বাজাইতে পারো। এখন আসো আমরা এটাকে ভাগ করে ফেলি 0015 ভাগ হলো জাস্ট অ্যান্সার। দেখো যে মানটা আমরা পাবো তা হলো, তাহলে দেখো আমরা যে মানটা পাই তা হলো 0.0476, আর ঘনমাত্রার একক কি বলো মোলার। এখন আসো আমাদের লাগবে হলো লবণের ঘনমাত্রা ক্লিয়ার, এখন ক্ষারের ঘনমাত্রাটা আমরা বের করব। ক্ষারের ঘনমাত্রা যখন বের করবা তখন সেম সূত্র ব্যবহার করো S1 B1 কি বলো B2, বা শুধু বি লিখলেও কিন্তু হবে। এটা যার যার অঙ্ক করার একটি কৌশল। এখন আসো S1 কি বলো, ক্ষারের তুল্য ঘনমাত্রা কত ছিল 1 মোলার। আর এই B1টা কোনটা বসাবা বলো তো, B1 কোনটা বসাবা, B1 কিন্তু এই যেটা বসাইতে হবে, এই যেটা। কেন, কারণ বিয়োগ করার পর যে মান পাবা ওইটাই কিন্তু দ্রবণে অবশিষ্ট থাকবো, এর জন্য এই আয়তনটা বসাইতে হবে 0.0285। এখন আসো B2 টোটাল কোনটাই যেটা যা আগে বসাইছো যা 0.0315। তাহলে এই মানটাকে জাস্ট আমরা ভাগ দিয়ে দেই 0.0285, ভাগ দিবা কত 0.0315। তাহলে যে মান পাবা তা হলো দেখো 0.904, ঘনমাত্রার একক কি বলো মোলার। এখন চলো আমরা এই মানটা জাস্ট বসাই ফেলি। তাহলে PKB সমান কি লেখা যায় বলো, মাইনাস লগ অফ কেবি এই প্লাস লগ লবণের মান কত বলো, লবণের মান হলো তোমার এটা 0.0476, আর ক্ষারের মান কোনটা বলো, এটা ক্ষারের মান 0.904। তাহলে এখন কি করব, জাস্ট দেখো এই আমরা কেবির মানটা কিন্তু আমাদের অলরেডি দেওয়া আছে, মাইনাস লগ দেখো কেবির মান কত অলরেডি দেওয়া আছে। দেখো কেবির মান এটাই হচ্ছে আমাদের কেবির মান 1.9 গুণন 10⁻⁵, এটা আমরা লিখে ফেলবো। তাহলে কি লিখবো বলো, 1.9 গুণন 10⁻⁵। আর লগ এই পর্যন্ত মান যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে বের করি তাহলে কি হয় দেখো, এই প্লাস আর এটার মান কিন্তু মাইনাস আসবে, -1.27, -1 কি বলো 27। আর এখন এটার মানটা বের করে ফেলি মাইনাস, তাহলে আমরা পাবো 4.72, আর প্লাসে মাইনাস কি বলো -1.27।
1.727 বিয়োগ 1.27, তাহলে আমরা পাবো হলো 3.45 পিওএইচ এর মান। কিন্তু আমরা পিএইচ এর মান বের করতে চাই। যদি পিএইচ এর মান বের করতে চাই তাহলে কিভাবে বের করবো বলো? পিএইচ প্লাস পিওএইচ সমান হলো 14, বা পিএইচ সমান কি লিখবে বলো? 14 বিয়োগ পিওএইচ। দেখো 14 বিয়োগ জাস্ট এই মানটা লিখে দাও 3.45, 14 বিয়োগ অ্যান্সার সমান হলো তোমার 10.54। তাহলে পিএইচ আমরা অলরেডি পেয়ে গেছি। এখন আসো এটা আমাদের কি দ্রবণ বলো? ক্ষারীয় ব্যবহার দ্রবণ। ক্ষারীয় ব্যবহার দ্রবণে দেখো কি থাকে? ক্ষারীয় ব্যবহার দ্রবণ হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস হলো অ্যামোনিয়াম ক্লোরাইডের মিশ্রণ। তো এখন এটা কিন্তু সাম্য অবস্থায় আমাদের এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে আমরা কি পাবো বলো? পাবো হলো অ্যামোনিয়াম প্লাস আর পাবো হলো OH মাইনাস। আর অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে কি পাবো বলো? অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে পাবো হচ্ছে অ্যামোনিয়াম আয়ন প্লাস কি বলো? ক্লোরাইড আয়ন। এখন আসো ক্ষারীয় ব্যবহার দ্রবণ কি বলো তো? তাহলে এই দ্রবণে কি আছে বলো? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস কি বলো? আর আছে অ্যামোনিয়াম ক্লোরাইড। এখন আসো জাস্ট এই দ্রবণে যদি আমরা অ্যাসিড বা ক্ষার যোগ করি পিএইচ এর পরিবর্তন হবে না, সেটাই আমরা দেখব। অ্যাসিড যোগ করা মানে হলো H+ যোগ করা। অ্যাসিড যোগ করা মানে কি বলো? দ্রবণের মধ্যে H+ যোগ করা। তাহলে H+ যদি তুমি এইখানে যোগ করো তাহলে দেখো এখানে কিন্তু আমাদের অলরেডি OH মাইনাস আছে। তাহলে এই OH মাইনাসের সাথে জাস্ট যোগ হয়ে কি তৈরি করবে বলো? পানি তৈরি করবে। পানি কিন্তু পিএইচ এর পরিবর্তন করতে পারে না, এর জন্য এই পাত্রের পিএইচ এর পরিবর্তন হবে না। এখন আসো যদি ক্ষার যোগ করতে দাও, ক্ষার যোগ করা মানে কি বলো? OH মাইনাস যোগ করা। তাহলে OH মাইনাস যদি যোগ করো তাহলে কি হয় বলো? OH মাইনাসটা তুমি যোগ করলা, তাহলে দেখো যে পজিটিভ যে অ্যামোনিয়াম আয়ন আছে, অ্যামোনিয়াম আয়ন এটা কি করবে? জাস্ট ওর সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবো। তোমরা জানো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হলো দুর্বল ক্ষার, আর এই দুর্বল ক্ষার এই পাত্রের পিএইচ এর তেমন পরিবর্তন করতে পারবে না। এইটুকু দিলে আবার একদম কমপ্লিট হয়ে গেল A to Z। কিভাবে করলাম আমরা? জাস্ট আমরা আগে দেখলাম সলিউশনটা বাবার কিনা, বাবার সলিউশন বের করার পর আমরা এটার পিএইচ বের করলাম, পিএইচ বের করার পরে এই ইকুয়েশন দিয়ে সমাপ্ত করলাম। যদিও সৃজনশীলটা একটু বড় করে করলাম, তুমি যদি জাস্ট নোট করে এইটা ভালো করে জাস্ট মাথায় নিতে পারো তাহলে তুমি সবগুলা বাবার দ্রবণের অঙ্কে ফুল মার্কস পাও ইনশাল্লাহ। আজকের ক্লাসটা এই পর্যন্তই, ধন্যবাদ।